হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। বন্ধুরা, আগের এপিসোডে দেখেছি শিহাওকে বাঁচানোর জন্য গডলিউ সে জায়গায় চলে এসেছিল এবং সবাইকে ইচ্ছা মতো ধুলাই করেছিল। ধুলাই করার পর সবাইকে হুমকি দিয়েছিল শিহার শরীরে হাত দিলে তাকে তাকে শেষ করে দিবে। তারপরে থেকে শুরু আমরা এপিসোডের শুরুতে দেখতে পাই গড লুশন এবং শিহাও একটি জায়গায় দাঁড়িয়েছিল এবং গড লুশন তাকে এই জায়গায় নিয়ে এসেছিল শিহাওয়ের সাথে কিছু কথাবার্তা বলবে দেখে। কি কারণে শিহাওয়ের সামনের দিনগুলো খুবই সমস্যা হতে চলেছে, এই কারণে গডলিউ তাকে কিছু পরামর্শ দিতে এখানে ডেকেছিল। শিহাও দেখো, টাইম সবার জন্য একই সমান একইভাবে থেমে থাকে না, আগে যেতে থাকে কিন্তু পিছন দিকে কখনো ফিরে আসে না এবং তোমার জন্য টাইমটা একই সমানে থেমে থাকে না এবং তোমার ক্ষেত্রেও তাই একই হয়েছে। তুমি যে সৎ পথে চলছো এবং সৎ রাস্তা চলার চেষ্টা করছো, সৎ রাস্তা চলতে গেলে তোমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আজকে তো তোমাকে আমি বাঁচিয়ে নিয়েছি, কিন্তু আগামী দিনগুলোতে তোমার সমস্যা আরো বাড়তে থাকবে এবং তোমাকে একলাই সব সমস্যার সম্মুখীন হতে হবে। আমি তো সবসময় তোমাকে বাঁচাতে পারবো না, তাই না? এদিকে শিহাও বুঝতে পেরে যে গড লুশন ভালো কিছু বোঝাতে চাইছে এবং অনেক কিছু বোঝাতে চাইছে আমাকে। এদিকে গড লুশন তখন বলতে থাকে, দেখো তুমি যে রাস্তা চলছো সেই রাস্তাটা বড়ই কঠিন। কঠিন হলেও তোমাকে সামনে দিকে এগিয়ে যেতে হবে, কখনোই তোমাকে থেমে থাকলে চলবে না এবং তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তুমি একটা কথা মনে রাখবে শিহাও, তুমি এই রাস্তা চলতে চলতে হয়তো তুমি একদিন অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে, কিন্তু আমি এই জায়গায় যতটুকু জানি, আমরা যে জায়গায় আছি সে জায়গায় বর্তমান সে জায়গায় কোনো কিছুই নেই এবং সব জায়গায় সব কিছু নষ্ট হয়ে গেছে এবং সে জায়গাটা কালো ধোঁয়া চেঞ্জ হয়ে গেছে। সে জায়গায় পাওয়ার বলতে কোনো কিছু নেই। তোমাকে অন্য কোনো রাস্তা বেছে নিতে হবে, অন্য কোনো কোথাও যেতে হবে তোমাকে। আমি যেসব বানরগুলোকে জানতাম তারা সবাই মারা গিয়েছে এবং তারা কেউ পৃথিবীতে বেঁচে নেই এবং আমার এখনো কোনো কিচ্ছু কর নেই। সে জায়গায় একটি ভয়ঙ্কর একটি যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে সবাই মারা গিয়েছে এবং আমিও চেষ্টা করছি সেই সত্য জিনিসগুলো খোঁজার, কিভাবে এই যুদ্ধটা কিসের জন্য হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত খুঁজে আমরা পাইনি এবং অনেকে চেষ্টা করেছে, কেউই কোনো কিছু খুঁজে পায়নি আজ পর্যন্ত কি হয়েছিল সেই জায়গায়। কিন্তু আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি, খোঁজার চেষ্টা করছি, কেউ পারছে না এবং আমিও পারছি না এবং কেউ পাওয়ারফুল কেউ হতে পারেনি এবং অনেক পাওয়ারফুল লোক ছিল কিন্তু সে জায়গায় কিন্তু এতটা পাওয়ারফুল এক্সিস্ট কেউ করতে পারেনি। গডলুস আরো বলতে থাকে, এ জায়গায় কি হবে ভবিষ্যতে কেউ বলতে পারছে না এবং কেউ বলতে পারবে না। যে শিয়াল তখন বলতে থাকে, এসব কি তাহলে রিভেন্সের কথা বলতে থাকে শিয়াল, কিন্তু গডলুশন তখন বলতে থাকে এগুলো রিভেন্স না এবং এই জায়গায় কিছুদিন পরে একটা ভয়ঙ্কর একটা যুদ্ধ হতে চলেছে যা কেউ কখনো কল্পনা করতে পারবে না। এই যুদ্ধে কত লোক মারা যাবে, কে মারা যাবে কেউ বলতে পারবে না এবং কি হবে কেউ জানতেও পারবে না। টেনশন একটা মোটর লাগবে, সেই মোটরের সাথে অনেকটাই ঝগড়া সৃষ্টি হবে এবং সে জায়গায় কে বাঁচবে কে মরবে এবং কেউ বলতে পারবে না এবং সেই যুদ্ধের কথা কেউ জানে না। সেই যুদ্ধ থেকে কেউ বেঁচে ফিরতে পারবে না এবং জানি না, আমি জানি না কি হবে ভবিষ্যতে। আর এই যুদ্ধের মোকাবেলা সবাইকেই করতে হবে, কেউ এখান থেকে বাঁচতে পারবে না এবং আমাদের করতে হবে যুদ্ধের মোকাবেলা। শিহাও বুঝতে পারছে না গডলিউ কিসের কথা বলছে এবং শিহাও সেতুগুলো বলতে থাকে, আপনি তো আমাকে অনেকই ভয় পেয়ে দিয়েছেন, সমস্যা নেই, ভবিষ্যতে যা হবে আমি দেখে নেবো এবং লাইট ফায়ার সবার সাথে আমি ফাইট করবো, সমস্যা নেই, আমি ভবিষ্যতে অনেক পাওয়ারফুল হবো। গডলিউ সেতুগুলো আরো বলতে থাকে এবং এই সুপ্রিম পাওয়ারের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না এবং তুমি তোমার ডেস্টিনিকে বদলাতে পারবে না এবং তুমি হাজার চেষ্টা করেও তুমি এসব জিনিস বদলাতে পারবে না কখনো। এদিকে শিয়াল তো কোনো মতে মানতে রাজি ছিল না। শিয়াল তখন বলতে থাকে, আমি একদিন অনেকটাই পাওয়ারফুল হয়ে যাব, আমি পুরো পৃথিবীকে নিজের হাতে মুঠোয় নিয়ে নেবো মত এবং ডিসাইড করবো এবং আমি এইসব জিনিসের ভিতরে আমি ডিসাইড করবো। এদিকে গডলুশন বলতে থাকে, তুমি কোনো কিছুই করতে পারবে না, তোমার ডেস্টিনিকে তুমি কখনোই বদলাতে পারবে না, আমার মনে হচ্ছে না। এদিকে গডলুশন সে তখন আরো বলতে থাকে, তুমি পুরো পিকের পাওয়ার পেয়ে গেলেও মনে হয় না তুমি তোমার এইসব ডিসিশন তুমি বদলাতে পারবে এবং শিয়াল তো এসব জিনিস বোঝার চেষ্টা করছিল গডলুশন কি বলতে চাইছে এবং সেটাই বোঝার চেষ্টা করছিল। শিয়াল তখন বলতে থাকে, একটা চান্স পেলে পুরো যুদ্ধ হচ্ছে বদলে দেওয়া যায়, এটা আমি প্রমাণ করে দেবো, আমি একদিন একটা প্রমাণ করে দেবো এবং আমি ইনভিজিবল, আমি জানি। এদিকে গডলুশন বলতে থাকে, যে রাস্তা বেছে নিয়েছে এবং সেই রাস্তায় একমাত্র একজন দাঁড়িয়ে যারা কেউ বেছে নেই এবং আমার সাথে যারা ছিল কেউ তারা বেছে নেই এবং তুমি একাই দাঁড়িয়ে আছো, তাহলে বুঝতে পেরেছো তোমার কি হবে এবং আমার মনে হচ্ছে না যুদ্ধক্ষেত্রে কোনোদিনও পাল্টানো সম্ভব। এদিকে
আমি যতদূর জানি কোনোদিনও এটা সম্ভব হবে না, এদিকে কোনো কিছুই বেঁচে নেই, আমার তো কেউই বেঁচে নেই। এদিকে শিহাও বলতে থাকে আমার 14 সম্ভব এর ধরনের চেষ্টা করবো, আর তবু আমি হার মানবো না। আমি একলা তাতে কি হয়েছে, আমি একাই যথেষ্ট। এবং কি আমরা শিহাওকে দেখতে পাই, শিহাও একটি পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল এবং কি সেই জায়গায় আশেপাশে শুধু গেলে আগুন আর আগুন জ্বলছিল এবং কি শুধু ডেড বডি ছিল, আর কোনো কিছু ছিল না সেই জায়গায়। গড লুসান তখন আরো বলতে থাকে একলাই শুধু খালি বেঁচে আছে, সে ইনভিজিবল আমিও জানি। এবং কি তুমি যে রাস্তা চলছো সেই রাস্তাটা বড় কঠিন হলেও বড় ভয়ঙ্কর, তোমার রাস্তাটা, তোমার আশেপাশে কাউকে তুমি পাবে না সহজে। এদিকে শিহাওকে আমরা দেখতে পাই একাই দাঁড়িয়েছিল সেই চটানের উপরে, পাহাড়ের উপরে। শিহাও একটি পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল, সেই জায়গায় শুধু গেলে আগুন আর আগুন ছিল এবং কি শুধু গেলে ডেড বডি ছিল এবং কি মরা লাশ ছিল, এছাড়া কোনো কিছু ছিল না। যে গড লুসান আরো বলতে থাকে আমার যে বন্ধু বান্ধব ছিল সবই শুধু মারা গিয়েছে এবং কি শুধু গেলে আমি একাই শুধু খালি বেঁচে আছি। গড লুসান থাকে আরো তখন বলতে থাকে শিহাও তোমার কি মনে হচ্ছে আজকে যেরকম ফাইটে আমরা জিতে গিয়েছি, আগামী থেকে এভাবে আমরা জিততে পারবো, তোমার কি মনে হচ্ছে? শিহাব তখন বলতে থাকে আমার মন একবারে পরিষ্কার, আমার মনটা অনেকটাই শক্তি, মনটা মনোরম। আমি চেষ্টা করবো, আমার পুরাপুরি চেষ্টা করবো, আমি সামনের দিকে এগিয়ে যাব এবং কি একদিন ঠিকই আমার লক্ষ্যে আমি পৌঁছে দেবো, আমাকে কেউ বাধা দিতে পারবে না। আমি চেষ্টা করবো আমার পুরাপুরি ভাবে। এদিকে গড লুসান তো তখন তার চোখের ভিতরে আগেকার দিনের সিনারি গুলোই শিহাবের ছোটবেলার সিনারি মনে করতে থাকে। শিহাব একবার দুধ নিয়ে এসে গড লুসানকে দিয়েছিল এবং বলেছিল আপনি দুধটা খেয়ে দেখেন, দুধটা অনেক মজা, খেতে পারলে আপনার খুবই ভালো লাগবে, খেতে সেই মজায় দুধটা একবার খেয়ে দেখেন। গড লুসান শিহাবের আগেকার দিনের কথা মনে করে সে তখন বলতে থাকে তুমি সবকিছু করতে পারবে চাইলে, কিন্তু তোমাকে অনেকটাই পাওয়ারফুল হতে হবে, যা বলার বাহিরে। তুমি যতটা ভেবেছো তার থেকে অনেক বেশি। তুমি যত দেখতে চাইছো তাহলে তোমাকে সবকিছু দেখিয়ে দেবো এবং কি আমি যাবার পরে তুমি সবকিছু বুঝতে পেরে যাবে আস্তে আস্তে। আমি থাকতে অবস্থা তুমি কিছুটা হলে বুঝতে পারবে, আমি দেখাতে চাই তোমাকে সবকিছুই। গড লুসান এসব কথা বলে সে তখন আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে এবং কি গড লুসান তখন তার নিজের পাওয়ার আস্তে আস্তে ইউজ করতে থাকে এবং কি তার পাওয়ার ইউজ করে তখন শিহাওকে বলতে থাকে এটাই তোমার হচ্ছে ফিউচার, তুমি এটাকে ভালো করে দেখে নাও, আগামী দিনে ভবিষ্যতে তোমার সাথে এরকমটাই হবে। এবং কি শিহাব তখন সেদিকে কনফারেন্স করা শুরু করে দেয় এবং কি সেদিকে ফোকাস করা শুরু করে দেয়। যখন শিহাও সেদিকে ফোকাস করে শিহাও শুধু খালি দেখতে পায় সেই জায়গায়, শিহাও তখন তার সামনের দিকের কিছু সিনারি দেখতে পায় এবং কি ফিউচারের কিছু সিনারি সেই জায়গায় দেখতে পায়। সে তো দেখে অনেকটা অবাক হয়ে যায়। শিহাও যে জায়গায় দাঁড়িয়েছিল শুধু খালি ডেড বডি আর ডেড বডি এবং কি শিহাও শুধু একলা রয়ে গিয়েছিল, সে জায়গায় কেউ ছিল না। শিহাও তো এইসব জিনিস দেখে অবাক, আশেপাশে শুধু আগুন আর আগুন ছিল এবং কি ডেড বডি ছিল। শিহাব তো এইসব জিনিস দেখে অনেকটা অবাক হয়ে যায়। সে তখন বলতে থাকে আমি কোনো মতে এটা মেনে নিতে পারবো না যে আমি শুধু একলাই রয়ে যাবো, আমি অনেকটাই পাওয়ারফুল হবো, আমি আমার ডেস্টিনিকে চেঞ্জ করে ছাড়বো, যে করে হোক না কেন আমি এটা কোনোদিনও মানতে পারবো না। আমি পাওয়ারফুল হয়ে আমার ফিউচার আমি অবশ্যই চেঞ্জ করে নেবো, যে করে হোক না কেন। তখন গড লুসান বলতে থাকে ঠিক আছে, তুমি চাইলে তোমার ফিউচার বদলাতে পারবে, কিন্তু তোমাকে অনেকটাই পরিশ্রম করতে হবে, তোমার সাথে যারা আছে তারা কেউ থাকবে না তোমার সাথে। যখন এই যুদ্ধটা শুরু হবে তখন আশপাশে আরো হালচাল শুরু হয়ে যাবে, আরো অনেক সাউন্ড শোনা যাবে। এদিকে শিহাব তো শুনে অবাক হয়ে যায়। শিহাব তখন বলতে থাকে যা কিছু হয় দেখে নেওয়া যাবে এবং কি আমি সেই মাস্টারের সাথে মিলেছি, এর আগেও দেখা করেছি, সমস্যা নেই, যা কিছু হওয়ার দেখা যাবে, আর কি করা আছে, কোনো কিছু করার নেই, তাই না? শিহাব বলতে থাকে আমার ফিউচারটা অনেকটাই ভালো হবে, আমি চিন্তা ভাবনা করছি অনেকটাই ভালো হবে আমার জানা মতো ফিউচারটা। গড লুসান তখন আরো বলতে থাকে যখন তুমি এই রাস্তা বেছে নিয়েছো তাহলে তোমাকে খুবই সাবধানের সাথে এই রাস্তা চলতে হবে, তুমি চিন্তা করো না, তোমার কোনো সমস্যা হবে না আশা করছি সামনের দিনে। তুমি যাই কিছু করবে ভেবে চিন্তা করবে, ইচ্ছা করলে তুমি সব কিছু চেঞ্জ করতে পারবে, তোমার ইচ্ছা এটা তুমি কি করতে পারবে তোমার ভবিষ্যতে দেখা যাবে, তখন দেখা যাবে। গড লুসান তখন এইসব কথা বলে সে তখন আস্তে আস্তে সেখান থেকে উপরে উঠে যায় এবং সে যাওয়ার সময় আরো বলে যায় শিহাব তুমি তো বুঝতে পেরেছো আমি কি বলেছি তোমাকে যে রাস্তা চলতে বলেছি সেই রাস্তা চলবে, দেখে শুনে চলবে তুমি, এবং কি অর্ডারের সামনে কি হতে চলেছে তুমি তো এটা ভালো করে বুঝতে পারছো। তোমার কাছে ট্রেজার আছে অনেকগুলো, কিন্তু ট্রেজার থাকলে কি হবে, কিন্তু তুমি এতটাও কিন্তু পাওয়ারফুল না, কিন্তু তোমাকে খুব সাবধানের সাথে চলতে হবে। আমি তোমাকে কি বলে দিচ্ছি তোমার মনে আছে, এবং আমি যে রাস্তা চলতে বলেছি তুমি সেই রাস্তায় ঠিকঠাক মতো চলবে। গড লুসান বলে গিয়েছিল সঠিক পথে চলতে এবং কি সৎ পথে চলতে। শিহাব তো বলতে থাকে
যত কষ্ট হোক না কেন আমি সৎ পথে চলবো, সৎ পথে চলে সব কিছু মোকাবেলা করে নিব, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। গড লুসেন এসব কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে শিহাবের কাছে তার বন্ধুরা সেই জায়গায় চলে আসে এবং কি সামনে একটি মাস্টার সামনে এসে বলতে থাকে আমাকে এখন এখান থেকে যেতে হবে। সে তখন সেখান থেকে চলে যায় এবং কি হলিচানো সে জায়গায় এসে বলে আমাকে যেতে হবে, হলিচানো সেখান থেকে চলে যায়। এদিকে মাস্টার কি দাউলিং তখন সামনের দিকে আসতে থাকে এবং কি শিহাব কিছু বলতে যাবে তখনই কি দাউলিং মাস্টার বলতে থাকে ছোড়ো এসব কথা বন্ধ করো, আমি জানি তুমি কি বলতে চাও, তোমাকে কোনো কিছু বলতে হবে না। শিহাবকে তখন বলতে থাকে আমাকে আইসল্যান্ডে যেতে হবে, আমাকে কিছু সেখানে কিছু কাজ আছে, আমাকে সেই শুটিং প্লেস খুঁজে বের করতে হবে। শিহাবকে তখন কি দাউলিং মাস্টার একটি ট্রেজার দিয়ে বলতে থাকে তোমার এটা কখন কাজে লাগবে আমি জানি না, এটা নিয়ে যাবে। সে তখন সেখান থেকে চলে যায়। এদিকে শিহাব তো তখন তার ফ্যামিলির সাথে দেখা করতে বাইরে চলে আসে এবং তার ফ্যামিলির সাথে দেখাও হয়ে যায়। এদিকে শিহাব তো অনেকটাই খুশি হয়ে যায়, কিন্তু সবচেয়ে বেশি খুশি হয় শিহাবের মা। শিহাবকে দেখে দৌড়িয়ে তার কাছে যায় এবং কি শিহাবের মা তখন বলতে থাকে আমি তো আমার ছেলেকে আগে মন ভরে দেখে নেই। এদিকে শিহাবের ভাইকে দেখতে পাই কি নাও সেখানে ছিল। কি নাও বলতে থাকে ভাই তুমি কি ঠিক আছো? শিহাব বলতে থাকে হ্যাঁ ভাই আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা হয়নি। এবং কি সেদিকে আরেকটি লোককে দেখতে পাই কিং প্যালেসকার লোক এবং কি তাদেরই ক্ল্যানের লোক ছিল। শিহাব তাকে দেখে সামনের দিকে এগিয়ে যায়, বলে ও কিং ক্ল্যানের লোক তাহলে এই জায়গায় চলে এসেছে। এবং কি সে তখন বলতে থাকে আপনারা অনেকই ভালো, আপনি সব ক্ল্যানের লোকজনই আমাদেরকে মারতে এসেছিল আমাকে, এবং কি সেখানে আপনি মারতে যাননি এবং কি আপনার মতো মানুষ হয় না, আপনি অনেকটাই ভালো, আপনি কারোর প্রতি কোনো লোভ লালসা নেই, আপনার এরকম ভালো মানুষ সচরাচর দেখা যায় না। এদিকে সেই লোকটি বলতে থাকে আরে না আমি এতটাও ভালো না, আমি চাইছি আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব যেন সারা জীবন এরকমই থাকে, আপনাদের সাথে আমার বন্ধুত্ব যেন ভালো থাকে, আমি এটাই চাইছি। এবং কি শিহাবের মা তখন এদিকে শিহাবের দিকে এসে বলতে থাকে শিহাব তুমি কি ঠিক আছো বাবা, তুমি তাহলে আমাদের সাথে চলো। শিহাব তখন বলতে থাকে দেখো মা আমি তোমাদের সাথে এই জায়গায় থাকতে পারবো না, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এদিকে শিহাবের বাপে তখন বলতে থাকে বাবা তুমি ঠিক কথা বলেছো, তুমি এখানে থাকতে পারবে না এটা আমিও জানি, তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তখন শিহাব আরো বলতে থাকে মা বাবা দেখো জানো মা আমি ছোট ছিলাম তখন আমার একটা বন্ধু ছিল একটি মেয়ে, সেই মেয়েটি আমার সারাক্ষণ খেয়াল রাখতো মা, তাকে আমাকে খুঁজে বের করতে হবে এবং কি দাদাকেও তো আমাকে খুঁজতে যেতে হবে, দাদাকে খুঁজে বের করে তারপরে আমি সবকিছু শেষ করে আসবো মা, আমার অনেকটাই দেরি হবে আসতে মা। অন্য দুয়ে কিং ফ্যামিলির সেই লোকটি বলতে থাকে তোমার কোনো যদি প্রয়োজন পড়ে তাহলে তুমি আমাকে বড় সহযোগিতা লাগলে তাহলে আমার কিছু লোক পাঠিয়ে দিয়ে তাদেরকে আমি খুঁজে নিয়ে আসি, তোমাকে কষ্ট করে যেতে হবে না। কিন্তু সেও তখন বলতে থাকে না আপনাকে কষ্ট করে লোকজন পাঠাতে হবে না, আমি সেখানে যাবো এবং কি দাদাকে আমারও দেখার খুব ইচ্ছে করছে, এই কারণে দাদাকে আমি নিজে খুঁজে বের করতে চাই এবং কি আমার সেখানে আরো অনেকগুলো কাজ আছে। এইগুলো শিহাব তখন সেখান থেকে রওনা হয়ে যায়। শিহাব এদিকে আমরা দেখতে পাই শিহাব অন্য একটি জায়গা চলে এসেছে, সে তখন আরো অনেক কিছু খুঁজতে থাকে এবং সার্চ করতে থাকে সেই জায়গাটাকে। শিহাব তখন বলতে থাকে আমার সাথে যাই কিছু হোক না কোনো এসবের জন্য মন খারাপ করে লাভ কি, যা কিছু হবে তা তো হয়ে যাবে তাই না। শিহাব তখন ভাবতে থাকে অনেক দূর তো চলে এসেছে, আজকে রাতটা আমাকে এখানেই কাটাতে হবে, যত কষ্ট হোক না কেন আজকে রাতটা এখানে কাটিয়ে কালকা চলে যাব। শিহাব তখন সেই জায়গায় আস্তে আস্তে একটু শুয়ে পড়ে এবং কি ক্লান্ত ছিল এবং কি তার ঘুম এসে যায় এবং কি তার পরের দিন সকালবেলা শিহাব তখন সেখান থেকে উড়ে চলে যায় এবং কি আমরা ফাইনালি দেখতে পাই শিহাব তার দাদাকে খুঁজে পেয়ে গেছে, কিন্তু শিহাব দাদা শিহাবকে চিনতে পারছিল না, ভেবেছিল ভালো কোনো কাল্টিভেটার এখানে এসেছে। শিহাব তখন বলতে থাকে এই বুড়ো মানুষ তুমি কি আমাকে চিনতে পারছো না। শিহাবের কথা শুনে শিহাব দাদা শিহাবকে চিনতে পেরে তখন বলতে থাকে শিহাব তুমি এত পাওয়ারফুল হয়ে গিয়েছো, ভালোই হয়েছে, তোমাকে কতদিন হয় দেখি না। তখন তারা দাদা নাতিন সেখানে বসে তারা তখন কথা বলতে থাকে এবং তারা ড্রিঙ্ক করতে থাকে। শিহাব দাদা তখন বলতে থাকে আমার নাতি অনেকটাই পাওয়ারফুল হয়ে গেছে, আমার নাতির কথা সবার মুখে শোনা যায়, ওখানে আশেপাশে যারা থাকে সবার কথাই শোনা যায়। দিকে তখন শিহাব তখন বলতে থাকে ঠিক আছে তাহলে দাদা তোমার জন্য আমি কিছু গিফট এনেছি। তখন শিহাব তখন তার দাদাকে বলতে থাকে দাদা এই হাবগুলো তোমার এবং কি ওষুধ গাছগুলো সবই তোমার জন্য নিয়ে এসেছে, এটি নাও। শিহাবের দাদা তখন বলতে থাকে আমি এগুলো কিভাবে নিতে পারি, এত পাওয়ারফুল জিনিসগুলো তো আমি নিজে রাখতে পারবো না এবং এগুলো আমি নিজে ইউজ করতে পারবো না, এগুলো তুমি নিয়ে যাও, এগুলো আমি নিতে পারবো না শিহাব, এগুলো তোমার কাজে লাগবে তুমি নিয়ে যাও। শিহাব তখন বলতে থাকে ঠিক আছে তুমি যেহেতু এগুলো নিতে চাচ্ছ না ঠিক আছে তাহলে আমার কাছে আরো কিছু জিনিস
আছে সেগুলো দেখো এবং কি তাহলে এগুলো আমি রেখে দিচ্ছি। তখন শিয়াওর দাদা তখন শিয়াওর দিকে তাকিয়ে থেকে সে তখন বলতে থাকে এগুলো তুমি কি বলছো। শিয়াও যখন মোটর গড লেভেল গাছটি বের করে নেয় বাইরে, এইসব জিনিস দেখে তো শিয়াওর দাদা অনেকটাই অবাক হয়ে যায়। সে তখন কি বলে কোনো কিছু বুঝতে পারছিল না। শিয়াও তখন সেই গাছ থেকে একটি ফুট নিয়ে এসে তখন বলতে থাকে দাদাজি তাহলে তুমি এই ফুটটা রাখো, এই ফুটটা তুমি না করতে পারবে না, এটা তোমার সবসময় প্রয়োজন পড়বে। তো পাওয়ারফুল ফুট দেখে শিয়াওর দাদা তো অনেকটাই সারপ্রাইজ হয়ে যায় এবং সে তখন বলতে থাকে আমি কল্পনা করতে পারছি না আমার নাতি এতটা পাওয়ারফুল হয়ে গেছে, সে এত বড় বড় ট্রেজার কোথা থেকে কালেক্ট করেছে আমি জানি না। অবশ্যই এগুলো অনেক পাওয়ারফুল, তার জীবনের উপর ঝুঁকি রেখে সব কাজগুলো করেছে। এদিকে তারা অনেক গল্প করছিল, এদিকে শিয়াও উঠে তখন সামনের দিকে চলে যায়। এদিকে শিয়াওয়ার দাদা তখন বলতে থাকে শিয়াও তোমার মনে যাওয়ার সময় হয়ে গেছে তাই না, আমি বুঝতে পেরে গেছি। শিয়াও তখন বলতে থাকে দাদা তুমি ঠিক কথা বলেছো, আমাকে এখান থেকে যেতে হবে, আমি কাউকে কথা দিয়েছিলাম আমাকে তার সাথে দেখা করতে হবে এবং আমাকে অনেক পাওয়ারফুল হতে হবে দাদা। শিয়াও তখন এসব কথা বলে সে তখন সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় এবং কি আমরা পরের সিনে দেখতে পাই শিয়াও তখন সেখান দিয়ে শিয়াও ছোটবেলা যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটির নাম ছিল হুয়া লিঙ্গার। আমরা তাকে আজকে বন্ধুরা আজকে থেকে সেই মেয়েটিকে আমরা লিঙ্গার বলে ডাকবো কেমন। শিয়াও সেখান দিয়ে খুশি হয়ে যাচ্ছিল, ভাবছিল তাকে আমি এটা কিভাবে দিব এবং কি সে তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং কি সে তখন প্র্যাকটিস করতে থাকে। শিয়াও অনেকটা খুশি ছিল। শিয়াও তখন বলতে থাকে আমি এইভাবে বলবো লিঙ্গার এটা আমি তোমার জন্য এনেছি, না ওটা তোমার জন্য। শিয়াও তখন আরো 3-4 বার সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাই করে এবং কি তাকে কিভাবে প্রপোজ করবে সেটাই সে ভাবছিল এবং কি তাকে কিভাবে সেটা দিবে। সে শিয়াও কিছুটা নার্ভাস ফিল করছিল এবং কি সে তখন সেখান থেকে বলতে থাকে পরটা পরে দেখা যাবে। সে তখন দৌড়িয়ে সেখান থেকে যেতে থাকে এইসব কথা ভেবে সে তখনই সে জায়গায় পৌঁছে যায়। পৌঁছে গিয়ে সে যখন সে জায়গা দেখতে পায় এবং সে বাড়িঘর পুড়ে গিয়েছিল, সে তো অনেকটাই অবাক হয়ে গিয়েছিল। তার হাত থেকে তখন ফুটটি একলাই নিচে পড়ে যায়। শিয়াও এতটাই ভয় পেয়ে গিয়েছিল যা বলার বাইরে, কিন্তু সেই জায়গাটা পুরে খারখার হয়ে গিয়েছিল এবং সেই বাড়িঘরটা এবং ধ্বংস করে দিয়েছিল এবং লিঙ্গারকে কে যেন মারার চেষ্টা করেছিল, তার বাড়িঘর সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে খারখার করে দিয়েছে। এদিকে শিয়াও তো সে তখন সেই গাছটি দেখতে পায় এবং সে তখন সেই গাছের কাছে দৌড়িয়ে চলে আসে এবং সে তখন আগেকার কিছুদিনের কথা মনে করতে থাকে। লিঙ্গার তখন বলতেছিল শিয়াও আমি সব রকম সব ব্যবস্থা করে নিয়েছি এবং কি তুমি যখন কম্পিটিশন শেষ করে আসবে তখন আমরা দুজন এখানে একসাথে বসে থাকবো এবং কি তুমি যে ছোট ছোট গাছ দুটো দেখতে পাচ্ছ আমি লাগিয়েছি, এই গাছ দুটো অনেক দিন পরে দেখবে বড় হয়ে যাবে, তখন তুমি আর আমি মিলে এই গাছের বগলে বসে থাকবো এবং কি তুমি আর আমি এই গাছের অনেক যত্ন করবো, একসাথে থাকবো দুজনে। এসব কথা ভেবে শিয়াও তো অনেকটাই রেগে যায়। সেই জায়গায় বলতে থাকে এভাবে কে কি করতে পারে এবং কি কার এত বড় সাহস যে আমার জিনিসে হাত দিয়েছে এবং কি তাকে শেষ করে দিতে চেয়েছে লিঙ্গারকে এবং কি শিয়াও তখন অনেকটা রেগে যায়। সে তখন এসব কথা বলে তখন লিউহা সিটির দিকে এগিয়ে যেতে থাকে, সেখান থেকে উড়ে চলে যায় এবং সিটিতে গিয়ে তখন বলতে থাকে লিউহা সিটিতে সে তখন উড়ে গিয়ে বলতে থাকে এবং কি সে জায়গার মাছটাকে তখন সে অনেক টর্চার করতে থাকে এবং সে বলতে থাকে লিঙ্গার কোথা, তুমি আমাকে চালু করে বলো লিঙ্গার হাতে তুমি কি করেছো। সেই মাস্টারটি শিয়াওকে বলতে থাকে তুমি যে মাল বেরিয়ে যে ফরমালি এরিয়ার কথা বলছো সেটা তো আমাদের এরিয়ার বাইরে, তাহলে আমি কি করে জানবো। শিয়াও তখন বলতে থাকে ঠিক আছে তুমি যত বলবো না তাহলে আমি নিজে দেখে নিচ্ছি। শিয়াও তখন তার মাইন্ড পাওয়ার ইউজ করে এবং তার সোল তখন তার ভিতরে পাঠিয়ে দেয় এবং কি মাইন্ডের ভিতরে দেখতে পাই কিছু আগুন ধরিয়েছে লিঙ্গারের বাসায়, কিছু মানুষ তখন আগুন ধরিয়ে দিয়েছে। এইসব জিনিস দেখে শিয়াও তখন সেখান থেকে সে মাছটাকে ছেড়ে দিয়ে চলে যায়। শিয়াও তো সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ফরবিডেন একটি এরিয়া দেখতে পাই, সেই জায়গায় তখন দুটি লোক যাচ্ছিল এবং কি বলছিল সেই দুটি লোক লিঙ্গারের ব্যাপারে কথা বলছিল এবং কি বলছিল লিঙ্গার মেয়েটিকে যদি আমরা একবার হাতের কাছে পেয়ে যাই তাহলে আমাদের কাছে রেখে দিব, মেয়েটি যেমন সুন্দর তেমনই দেখতো সব দিকে মাশাআল্লাহ এবং তার নামে খারাপ খারাপ কথা বলছিল। এদিকে শিয়াও তো সেই কথাগুলো শুনে ফেলেছিল এবং কি তখন সেই লোকগুলোর উপর অনেকগুলো প্রেশার পড়তে থাকে। সেই লোকগুলো তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল। সেই লোকগুলো বলতে থাকে কে তুমি আমাদের উপর এত প্রেশার কেন দিচ্ছ, আমরা তোমার কি ক্ষতি
করেছি। তখন শিহাও বলতে থাকে, তুমি লিঙ্গারের সাথে কি করেছো? তুমি তো সত্যি কথা বলো তো, তাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো এবং সত্যি করে বলো তোমরা কি করেছো তার সাথে। সেই লোকটি তখন বলতে থাকে, আমরা তাকে ধরতে গিয়েছিলাম এবং মারতে গিয়েছিলাম, তাকে আমরা সেখানে খুঁজে পাইনি এবং কি তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং কি সে কোথায় আছে এখন আমরা কোনো কিছু জানি না, আমরা নির্দোষ, আমরা কোনো কিছুই করিনি, আমাদেরকে ছেড়ে দাও তুমি। এদিকে শিহাও তখন তার শটটা বের করে নেয় এবং কি তার শট বের করে তখন সেই লোকগুলোকে সেখানে মেরে ফেলে, কারণ তারা মরাই ডিজার্ভ করে এবং কি তারা ভালো মানুষ মোটে শোনে, এই কারণে শিহাও তাদেরকে মেরে ফেলে এবং কি শিহাও তখন অন্য একটি মালবিটি ফরম্যাটের এরিয়ার ভিতরে চলে আসে। শিহাও তখন সেই জায়গায় এসে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখতে থাকে, লিঙ্গারকে খুঁজতে থাকে। শিহাও তখন সামনের দিকে তাকাতে তখন দেখতে পায় লিঙ্গার তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি গাছের বগলে বসে সে তখন আল্লাহর কাছে প্রার্থনা করছিল এবং কি আরো বলছিল যে শিহাও তুমি যেখানে থাকো না কেন তুমি খুবই ভালো থেকো এবং তুমি চালু করে আমার কাছে চলে আসো। এসব কথা বলতে সে তখন পিছনে তাকায়, শিহাওকে দেখে সে তো অনেকটাই অবাক হয়ে যায়। লিঙ্গার তখন দৌড়িয়ে এসে শিহাওকে জড়িয়ে ধরে এবং তার দিকে দৌড়িয়ে চলে আসে এবং কি আমরা কিছুক্ষণের পরে দেখতে পাই শিহাও তখন বলতে থাকে, তোমার সাথে এগুলো কিভাবে হলো? লিঙ্গার তখন বলতে থাকে, আমি জানি না আমার সাথে এগুলো কি হচ্ছে, কিন্তু আমি তো এটাই ভেবেছিলাম মনে হয় তোমাকে আমি কখনো আর মনে হয় দেখতে পারবো না এবং কি আমি সেখান থেকে পালিয়ে এসেছিলাম, আমি ভেবেছিলাম তুমি মনে হয় আমাকে কখনো খুঁজে পাবে না এবং কি আমি তোমাকে আর মনে হয় কখনো দেখতে পারবো না, এইসব জিনিস ভেবে আমার একটাই ভয় পেয়ে গিয়েছিলাম। লিঙ্গার তখন আরো বলতে থাকে, তুমি যেখানে গিয়েছিলে সেখানে তো ভয়ঙ্কর কিছু হয়েছে অবশ্যই, তাই না? তুমি কি ঠিক আছো নাকি তোমার সাথে কিছু হয়েছে? তখনই লিঙ্গার তখন তাকে খুব সুন্দরভাবে দেখতে থাকে এবং কি সে তো অনেকটা তখন খুশি হয়ে যায় তাকে দেখে। সে তখন চতুর্দিকে ঘুরে ঘুরে তাকে দেখতে থাকে এবং কি তার কোনো ক্ষতি হয়নি তো কোনো দিকে শিহাও তো অবাক হয়ে গিয়েছিল এসব জিনিস দেখে। শিহাও তখন বলতে থাকে, আমার তো কোনো কিছু হয়নি, আমি পুরোপুরি ঠিক আছি, তোমাকে এত চিন্তা করতে হবে না, তুমি কেমন আছো সেটা বলো। এদিকে লিঙ্গার তখন বলতে থাকে, তুমি এরকম কাজ কাম কেন করো? তোমাকে মারার জন্য সবাই উতলা হয়ে আছে, তোমার পিছনে কত লোকজন পড়ে আছে, তুমি সবার দুশ্মন হয়ে গেছো বর্তমানে, তোমাকে খুব ভালোভাবে থাকতে হবে। জানি না তোমার পিছনে এত লোক কেন পড়ে থাকে সারাক্ষণ, তোমার জীবনটা খুব কষ্টে কাটছে মনে হয়, তাই না? তুমি এত দুশ্মন বানিয়ে নিয়েছো, তোমার জন্য আমি অনেক চিন্তায় থাকি এবং তোমার জন্য আমার অনেক ভয় হয়। সেও তখন তার দিকে ঘুরে তাকিয়ে বলতে থাকে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না এবং কি আমার অপোনেন্ট এখন কেউ নেই এবং কি আমার সাথে কেউ পায় না এবং কি আমি ফেরিবেলের এবং কি মোটল একজন মাস্টার হয়ে গেছি এবং কি আমার সাথে কেউ পারবে না, আমি একটা জিনিয়াস। সেও তখন বলতে থাকে, আমার অপোনেন্ট বর্তমান কেউই নেই, আমার সাথে কেউ ফাইট করতে আসে না। এসব কথা শুনে লিঙ্গার তো অনেকটা অবাক হয়ে যায়। সে তখন বলতে থাকে, সত্যি কি তোমার সাথে ফাইট করতে কেউ আসে না? তুমি এতটাই পাওয়ারফুল হয়ে গেছো বর্তমানে? সেও তখন আরো বলতে থাকে, আমি আপার ওয়ার্ল্ডে গিয়েছিলাম, সেখানে গিয়ে কত গডকে যে মেরেছি তুমি কল্পনা করতে পারবে না এবং কি তোমাকে চিন্তা করতে হবে না, তুমি আমার সাথে চলে। এদিকে লিঙ্গার বলতে থাকে, কি তুমি আপার ওয়ার্ল্ডে গিয়ে গডকে মারতে পারো? আমি তো কল্পনা করতে পারছি না। সেও তখন বলতে থাকে, তোমার জন্য ভালো কিছু আমি নিয়ে এসেছি, তুমি আমার সাথে চলো। এদিকে আমরা দেখতে পাই লিঙ্গার তো ছোটবেলার কথা মনে পড়ছিল এবং কি শিহাও এবং কি লিঙ্গার দুজন তারা কথা বলছিল আর এবং কি ফাইট করছিল। তাদের ফাইটের ভিতরে খুব একটা পাওয়ারফুল ফাইট ছিল না এবং কি তারা তো অনেকটাই ছোট ছিল। সেই সময়ের কথা লিঙ্গার খুবই ভালোভাবে মনে করতে পারছিল। এদিকে লিঙ্গার বাস্তবে ফিরে আসে। লিঙ্গার তখন বলতে থাকে, তুমি এখন কি করতে চাইছো? শিহাও তখন বলতে থাকে, আমি আবার কি করব, কোনো কিছুই তো না এবং কি কিন্তু আমার এখানে। এদিকে লিঙ্গার তখন বলতে থাকে, আমি তো তোমার যোগ্য না ধরতে গেলে। লিঙ্গার তখন নিজে নিজে ভাবতেছিল, আমি তো তার কোনো মতে যোগ্য না। এদিকে শিহাও তখন বলতে থাকে, তুমি এটা কেমন কথা বলছো? তুমি আমার যোগ্য না মানে তুমি এটা কি বলছো? এবং কি লিঙ্গার তখন আরো বলতে থাকে, আমি জানি তুমি সামনের দিকে আরো যেতে চাও, সমস্যা নেই, সামনের দিকে যেতে থাকো, তোমাকে পেয়ে আমি অনেকটাই খুশি আছি, হ্যাপি আছি। ওদিকে শিহাও তখন মনে মনে ভাবতে থাকে, আমি তো তোমাকে সত্যি কথা বলতে পারবো না, আমি যে রাস্তা চিনে নিয়েছি সেই রাস্তা শুধু একমাত্র ধ্বংস ছাড়া কোনো কিচ্ছু নেই। তোমাকে এসব কথা বললে তুমি অনেক চিন্তা করবে এবং কি তুমি আমার জন্য পাগল হয়ে যাবে, আমি জানি। এই কারণে তোমাকে আমি এসব কথা বলতে পারবো না, তোমাকে আমাকে মিথ্যা কথা বলতেই হবে, এছাড়া কোনো রাস্তা খোলা নেই। তখন শিহাও বলতে থাকে, লিঙ্গার আমি কিছুদিনের জন্য বাইরে একটি জানিতে যাবো, এখানে কিছু
মিস্টিরিয়াস জিনিস আমাকে সলভ করতে হবে, সেখানে গিয়ে আমাকে অনেক কাজ করতে হবে, আর আমাকে সামনে দিয়ে এগিয়ে যেতে হবে এবং কি আমার অনেক কাজ বাকি আছে, আমাকে কাজগুলো খুব চালু করে শেষ করতে হবে। এবং কি তোমার জন্য আমি একটা গিফট রেখে, দেখো গিফট। লিঙ্গার যখনই দেখতে পায় তার হাতে একটি ফুট আছে, ফুটটা ভেঙে গেছে, শিয়াও তখন বলতে থাকে তুমি আমাকে মাফ করে দাও, ফুটটা ভেঙে গিয়েছে। লিঙ্গার তখন বলতে থাকে ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাঙ্গা হোক যেমন মতো সেমন হোক, তুমি তো এনেছো, এটা আমার জন্য অনেক কিছু। লিঙ্গার যখনই সেই এনার্জিটাকে দেখতে পায় এবং কি তখন বুঝতে পারে এবং কি এটা একটি ডিভাইন ফুড, এটা অনেক কষ্ট করে হাসিল করতে হয় এবং কি হাজার বছর পরে একবারই পাওয়া যায়। তখন লিঙ্গার বলতে থাকে এই ফুডটা আমি নিতে পারবো না, এই ফুডটা তো অনেক দামি, এটা একটা ডিভাইন ফুড। শিহাও তখন বলতে থাকে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে ডিভাইন পুরা গাছে আছে, এটা আমার কাছে, তুমি কোনো চিন্তা করো, তুমি এটাকে নিয়ে নাও, তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নেই। লিঙ্গার তখন সেই পাওয়ারটা খেয়ে নেয় এবং কি এনার্জিগুলো অ্যাবজর্ব করে নেয়, কিন্তু তার আস্তে আস্তে ট্রান্সফরমেশন হয়ে যায়। সে তার ট্রান্সফরমেশন দেখে খুবই সুন্দর লাগছিল তাকে, সে তখন গড লেভেলে পৌঁছে যায়। আমার তো আগের লুকটাই তার কাছে অনেকটাই ভালো ছিল, এখন তো খুব একটা ভালো লাগছে না। এবং কি বন্ধুরা তোমার কমেন্ট করে জানিয়ে দাও আগেরটা ভালো ছিল না এখনকারটা ভালো লাগছে। এবং কি লিঙ্গার তখন শিহাওয়ের কাছে চলে আসে, শিহাও তখন বলতে থাকে তুমি চলো আমার সাথে, এবং কি তোমার সাথে যারা এরকমটা করেছে তাদেরকে বলতে হবে তোমার সাথে এরকমটা কেন করলো, তুমি আমার সাথে চলো। এবং কি এরই সাথে সাথে এপিসোডটা শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।